আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশি সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে কাল থেকে চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের লকডাউন। ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণেই এই অবস্থা, ধারণা বিশেষজ্ঞদের। অর্ধেক যাত্রী নিয়ে 50 দিন পর চালু হলো দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। খুশি যাত্রী ও পরিবহন মালিক শ্রমিকরা, ফেরিতে কমেছে যাত্রীদের চাপ। নীতিহীন অবস্থানের কারণে পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। ফখরুলের মন্তব্য, পাসপোর্টের সাথে বিশ্ব রাজনীতি সম্পর্ক নেই বললেন কাদের। ঘূর্ণিঝড় ইয়াস বুধবার আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায়। বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, রাজধানীতে দমকা হাওয়া সহ বৃষ্টি। এবার হজে 45,000 বিদেশি মুসল্লির যোগ দেওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। যেতে পারবেন 18 থেকে 60 বছর বয়সীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত। করোনা সংক্রমণের হার দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় 11 দফা নির্দেশনায় কাল থেকে চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এদিকে ঈদের পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। এদের বেশিরভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। হাসপাতালটিতে করোনা ওয়ার্ডে একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 1 সপ্তাহের বিশেষ লকডাউনের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, জেলায় 1 সপ্তাহে করোনা সংক্রমণের হার 50% বেশি। সংক্রমণের ঊর্ধ্বমুখী হার দেখা দেয় সোমবার দিবাগত রাত 12টা থেকে লকডাউন দেয়া হয়েছে। জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে 7 দিনের জন্য জেলা জুড়ে লকডাউন কার্যকর করা হবে। আজকের রাত 12টা থেকে পরবর্তী 7 দিন অর্থাৎ 30শে মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। লকডাউনের ভিতরে জরুরি পরিষেবা ছাড়া 3 হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সব কিছু বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য, জরুরি পণ্য নিয়ে তারা চলাচল করতে পারবে। সকল প্রকার বাজার বন্ধ থাকবে, তবে মুদিখানা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে, যেভাবে আমরা ইতিপূর্বে করেছি সেইভাবে খোলা থাকবে। রাজশাহী ও নওগাঁ থেকে কোনো যানবাহন চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে পারবে না, তবে আমের বাজার বসবে। বাগান থেকে ট্রাকে ও কুরিয়ারের মাধ্যমে আম পরিবহন করা যাবে। কলকারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। ঢাকাগামী বা ঢাকা থেকে আসা কোনো গাড়ি দাঁড়িয়াপুর দিয়ে আমাদের জেলায় প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র এক্সেপশন থাকবে মেডিকেল, ডক্টরস, স্বাস্থ্যকর্মী, সংবাদপত্রকর্মী বা মিডিয়ার লোকজন। এছাড়া আর সবাইকে যারা চাকরি করে জেলার ভেতরে থাকতে হবে তাকে। আমার সর্বোচ্চ সংখ্যক লোকই আমি এই লকডাউনের ক্ষেত্রে ডিপ্লয় করব। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে মারা গেছেন 10 জন। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এদের 5 জনই চাঁপাইনবাবগঞ্জের। হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, এদের মধ্যে 4 জনের করোনা পজিটিভ। বাকি 6 জন পরীক্ষার আগে উপসর্গ নিয়ে মারা যান। ভেরিয়েন্ট পরীক্ষার জন্য গত 1 সপ্তাহে 43 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আইডিসিআর করে ঢাকাতে আইসিডিসিতে আমরা পাঠিয়ে দিয়েছি স্যাম্পল 44টা। 10 জন মারা গেছে। এর মধ্যে 5 জন চাঁপাইনবাবগঞ্জে, 4 জন রাজশাহীর, 1 জন বগুড়ার। আইসিইউতে মারা গেছে 4 জন, 16তে 3 জন, 22 2 জন আর 29 1 জন। সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে 158 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। 13 জন আইসিইউতে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা ভাইরাসে দেশের মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 12,401 জন। গত 24 ঘন্টায় 1,441 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন 7,90,521 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 834 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন 7,31,531 জন। গত একদিনে করোনা শনাক্তের হার 8.15, সুস্থতার হার 92.54 ও মৃত্যুর হার 1.57।
ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণেই চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার দ্রুত বাড়তে পারে বলে ধারণা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, যেভাবে লকডাউন শিথিল করে সবকিছু খুলে দেওয়া হয়েছে তাতে সারা দেশেই চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি তৈরি হতে পারে। সেজন্য এখনই স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই বেড়েছে করোনার সংক্রমণ। বাড়তে বাড়তে করোনার শনাক্তের হার ৫৫% গিয়ে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জে যেভাবে দ্রুতগতিতে করোনা রোগী বাড়ছে তা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হতে পারে। গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে প্রায় ৫৫% শনাক্তের হার। এটা অত্যন্ত উদ্বেগজনক। এজন্য উদ্বেগজনক যে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বর্ডার ভিত্তিক একটা জেলা। এখানে ভারতীয় সংক্রমণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরকম একটা অবস্থায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী যে লক্ষণ দেখা যাচ্ছে সেটা হয়তো আরও বহুগুণে বেড়ে যাবে। একই সাথে ভারতীয় সংশ্লিষ্টতা অর্থাৎ ভারতীয় সংক্রমণও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট আসছে, এটা যেহেতু অতি সংক্রামক, এটার কারণে এটা যেখানে যায় সেখানেই যাদেরকে যে ফ্যামিলিতে যাচ্ছে ওই ফ্যামিলির সবাইকে এফেক্ট করে। এই কারণে যেখানেই এটা হবে সেখানেই অনেক বেশি পরিমাণে এটার সংক্রমণ হয়ে যাবে, যেটা চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে। এবং আমাদের প্রমাণ নাই, কিন্তু সন্দেহ হচ্ছে এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই এই হ্যাভকটা সৃষ্টি করছে। তাহলে এই রিস্কটা সারা দেশব্যাপী রয়ে গেছে। সোমবার থেকে সারা দেশে বাস, ট্রেন, লঞ্চ খুলে দেওয়া হলেও বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমরা যেভাবে যাচ্ছি সেখানে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, তবে হ্রাস কমানোর জন্য, যে মৃত্যুর হঠাৎ করে বেড়ে যাওয়া জিনিসটা কমানোর জন্য আমাদেরকে অবশ্যই সামাজিক দূরত্ব বিঘ্নিত হয় এরকম কর্মকাণ্ডগুলো বন্ধ রাখতে হবে, গণজমায়েত সব বন্ধ রাখতে হবে। ইন্টার ডিস্ট্রিক্ট যেটা চলছে সেটাকে সীমিত করতে হবে, সেটাকে যে গাইডলাইন বলছে হেলদি বিহেভিয়ার প্র্যাকটিস করে করবে, ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বললে হবে নাকি? তাহলে যদি আমরা শুধু বলি, করতে না পারি, যা হওয়ার কথা সারা দেশ চাঁপাইনবাবগঞ্জে হয়ে যাওয়ার রিস্ক আছে। জীবন জীবিকার জন্য সবকিছু খুলে দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রায় ৫০ দিন পর চালু হলো দূরপাল্লার গণপরিবহন। নতুন করে বিধিনিষেধের মধ্যে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে বাস, ট্রেন ও লঞ্চ চলছে। এই সিদ্ধান্তে খুশি যাত্রী আর পরিবহন মালিক শ্রমিকরা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে আবারও সেই চিরচেনা দৃশ্য, শ্রমিকদের হাকডাক আর যাত্রীদের মুখর পদচারণা। প্রায় ২ মাস পর দূরপাল্লার বাস চলাচল শুরু হয় স্বস্তির ছাপ পরিবহন সংশ্লিষ্টদের চোখে মুখে। কারণ বাসের চাকা ঘুরলে সচল হয় জীবনের চাকাও। মোট আসনের অর্ধেক যাত্রী বহনের বিপরীতে ৬০% বর্ধিত ভাড়া নিয়ে টার্মিনাল ছেড়েছে প্রতিটি বাস। বিভিন্ন প্রয়োজনে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদের জন্য দূরপাল্লার বাস চলাচলের অনুমতি অনেকটাই আনন্দের বিষয়। ঢাকা বরিশাল উদ্দেশ্যে যাচ্ছি, যাত্রী খুবই কম, 10 জন যাত্রী নিয়ে যাচ্ছি বরিশালে। সবকিছু ঠিকঠাকই আছে। ভাড়া আগে ছিল ৬০০ টাকা, এখন নিচ্ছে ১০০০, কারণ ২ সিটে একজন যাবে। গাড়ি ছাড়ার আগে আমরা স্প্রে করতেছি, হ্যান্ড স্যানিটাইজার সব ব্যবস্থা আছে আমাদের। দীর্ঘদিন পর কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়েছে একের পর এক ট্রেন। অর্ধেক যাত্রী নিয়ে সন্ধ্যা অবধি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়েছে ২৮ জোড়া ট্রেন। ট্রেনের এই সংখ্যা অন্য স্বাভাবিক সময়ের তুলনায় কম। ঢাকার বাইরে থেকে যারা ট্রেনে চেপে রাজধানীতে এসেছেন, যাত্রী সংখ্যা কম হওয়ায় তাদের ভ্রমণ ছিল আনন্দদায়ক। ট্রেন চালু হওয়াতে আমরা আসলেই খুশি, কারণ আমাদের ট্রেনে যতটুকু সম্ভব করোনা প্রোটোকল মেনেই আমরা আসলাম, এবং এভাবে চললে কোনো সমস্যা হবে না আশা করি। অনেকদিন পর চালু হলো তো, ট্রেনের ভিতরে প্রচণ্ড ধুলাবালি, মানে অনেক পরিষ্কার করা হয়নি একটু ভিতরে, এমনি সামাজিক দূরত্ব বজায় ছিল। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি জানান, অনলাইনে দেওয়া টিকিট ছাড়া কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে অপ্রয়োজনে রেল ভ্রমণকে নিরুৎসাহিত করেন তিনি। আমরা কিন্তু দেখেন অর্ধেক টিকিট বিক্রি করছি, এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ভ্রমণ না করে, এবং ভ্রমণটাকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের পরিকল্পনা যেটা ধীরে ধীরে যাতে সম্পূর্ণটাই আমরা অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে পারি, কারণ এখানে এসে এই যে টিকিটের লাইনে দাঁড়িয়ে এই যে স্বাস্থ্যবিধি বা হুড়োহুড়ি এইটা যাতে অ্যাভয়েড করা যায়। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়েছে শতাধিক লঞ্চ, তবে যাত্রী সংখ্যা অন্য সময়ের তুলনায় কম।
স্বাস্থ্যবিধি তো চেষ্টা করতেছি, চলি, মানুষও চলবে, বাকি আল্লাহর ইচ্ছে আর কি। আমরা এতদিন যেই কষ্ট করেছি আর কি, লঞ্চ ছেড়ে দেওয়াতে বরং ভালো হয়েছে, 60% ভাড়া বৃদ্ধি পেলেও এটা স্বাভাবিক। এদিকে প্রায় 2 মাস রেস্তোরাঁয় বসে খাওয়ার পরিবেশনের অনুমতি না থাকলেও অবশেষে উঠে গেল এই নিষেধাজ্ঞা। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় ভেতরে বসেই খাবার গ্রহণ করছেন ভোক্তারা। সন্তুষ্টি জানালেন মালিক শ্রমিকরাও। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। অর্ধেক যাত্রী নিয়ে দেশের বিভিন্ন জেলায় চলছে দূরপাল্লার পরিবহন। স্বস্তি ফিরেছে মালিক শ্রমিকদের মাঝে। ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের মোড় ও মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভিড় ছিল। গেটলক সার্ভিসে বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যায়। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলছে, তবে যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বেশ উপেক্ষিত। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলছে যানবাহনগুলো। কম যাত্রী নিয়ে চলাচল করলেও খুশি পরিবহন মালিক শ্রমিক। সরকারের সিদ্ধান্তে খুশি নাটোরের পরিবহন মালিক শ্রমিক সহ সাধারণ যাত্রীরা। সরকারের নির্দেশনা মেনে দূরপাল্লার গাড়িগুলো নাটোরের বড় হরিশপুর টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল থেকে বিভিন্ন জেলা এবং ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। নোয়াখালীতে কাউন্টারগুলো থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে অর্ধেক আসন ফাঁকা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ছেড়ে গেছে কয়েকটি বাস। প্রায় 2 মাস পর লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ কমেছে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে। শিমুলিয়ায় সকাল থেকে 17টি ফেরি চলাচল করলেও ফেরিতে যাত্রীদের আর তেমন চাপ দেখা যায়নি। শুধু যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ফেরিগুলো মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অর্ধেক যাত্রী নিয়ে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানোর চেষ্টা করছেন চালকরা, তবে সাধারণ যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রুটেও সকাল 8:30 থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এদিকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল, তবে যাত্রী ছিল খুবই কম। সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বড় লঞ্চগুলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, নীতিহীন অবস্থানের কারণে বাংলাদেশে পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার, যা বিশ্ব বিবেককে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি সবসময়ই ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে মার্কিন সরকারের ভূমিকার প্রশংসা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে এ ধরনের সুস্পষ্ট অবস্থান গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ফিলিস্তিনের গাজায় হামলার এই সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। ইসরায়েলি বিমানের মুহুর্মুহু হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে। জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের জনগণের বদলে এখন সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকে এখনো বিএনপি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে রয়েছে বলে জানান মির্জা ফখরুল। মুসলিম ভ্রাতৃত্ব মানবতার পক্ষের শক্তি হিসাবে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হবার আগ পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। ইতিমধ্যেই আমাদের দল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য যথাসাধ্য ঔষধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনের অসহায় মানুষের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মানবতাকে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিশ্বের সকল বিবেকমান রাষ্ট্রসমূহকে অগ্রণী ভূমিকা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা নয়, বিএনপি ভেঙে পড়েছে। সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য তার। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রোজিনা ইসলামের মুক্তির পর বিএনপি মহাসচিবের বক্তব্যে মনে হচ্ছে তারা খুশি হতে পারেননি। প্রতিদিনের মতো সোমবারও সরকারি বাসভবন থেকে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, পাসপোর্টের সাথে বিশ্ব রাজনীতির কোনো সম্পর্ক নেই। ইসরায়েলের সাথে সম্পর্কের বিষয়ে মির্জা ফখরুল মনগড়া অভিযোগ করেছেন বলে মন্তব্য করেন তিনি। সেই সাথে আসন্ন উপনির্বাচনগুলোতে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। দেশের নির্বাচন ব্যবস্থা আসলে ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলনেও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আর জনগণ সেটা বুঝতে পেরেছে বলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে সচিবালয় থেকে ভার্চুয়ালি নিজ নির্বাচনী এলাকার আঙ্গুনিয়ায় লাশবাহী ফ্রিজিং গাড়ি হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে তিনি সাংবাদিকদের কাছে রোজিনার জামিনের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেন। এতে মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি খুশি হয় না, বরং তারা চেয়েছিল রোজিনা ইসলাম আরও কিছুদিন কারাগারে থাক, তাহলে হয়তো তাদের জন্য রাজনীতি করাটা একটু সুযোগ হতো। সেই জন্য হয়তো তার মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুশি হতে পারেনি, আমার তাই মনে হয়েছে। পাসপোর্টের নিষেধাজ্ঞা উঠে গেলেও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইসরায়েলের সাথে আমাদের আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস এগুচ্ছে ঘন্টায় ৮৮ কিলোমিটার বেগে। বুধবার এটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মাঝামাঝি আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত, আমপানের মতো শক্তিশালী হচ্ছে না। তবে ইয়াসের আগাম প্রভাবে সারা দেশে তীব্র তাপদাহ চলছে। বৃষ্টি হলে অবস্থার উন্নতি হবে। ইয়াস আঘাত আনবে পশ্চিমবঙ্গ উড়িষ্যার মাঝামাঝি স্থানে। তারপরও এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। বাড়তি সতর্কতা হিসাবে নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় আয়াস এ পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে অর্থাৎ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে এটি তার অবস্থান থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সাথে এটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে আগামীকাল দুপুরের পর নাগাদ তার প্রভাব ফেলতে পারে। সচিবালয় এ নিয়ে বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ সময় প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ইয়াসে বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না। বাংলাদেশের অবস্থান হলো উত্তর উত্তর পূর্ব দিক। এটা যদি কোনো কারণে উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে দিক পরিবর্তন করে এবং এটার গতিবেগ যদি বাড়ে বর্তমানের চেয়ে এবং বাংলাদেশের উপকূলের নিকটবর্তী হয়, তখন আমরা একেবারে মহাবিপদ সংকেত দিব এবং দুর্যোগপূর্ণ এলাকা থেকে আশ্রয়কেন্দ্র নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিই। প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত। উপকূল অতিক্রম না করা পর্যন্ত ঘূর্ণিঝড়টিকে পর্যবেক্ষণ করা হবে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে স্বস্তির বৃষ্টি নামল রাজধানী ঢাকায়। তীব্র তাপদাহের পর রাত 9:30 দিকে বৃষ্টি শুরু হয়। এতে গরমে অতিষ্ঠ নগরবাসী যেন স্বস্তি মিলল। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবেই রাজধানীতে এই বৃষ্টি। গত কদিন ধরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে এমন ধারণা করা হলেও বৃষ্টির কোনো দেখা ছিল না। উপরন্তু প্রতিদিনই বাড়ছিল গরম। এরই মাঝে রাতের বৃষ্টিতে স্বস্তি নেমে আসে রাজধানীর জনজীবনে। এদিকে সোমবার 6 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস কার্যত একই এলাকায় স্থির রয়েছে। বুধবার ভোর নাগাদ উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ খুলনা উপকূলের নিকট দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছতে পারে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট রয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সাতক্ষীরায় এরই মধ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে। জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল জানান, জেলায় ১৪৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ১৫০টি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে ১৮৩ মেট্রিক টন খাদ্যশস্য ও ২,১৫,০০,০০০ নগদ অর্থ। এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্যাঙ্কও প্রস্তুত আছে। এদিকে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো রয়েছে চরম ঝুঁকিতে। লাখো মানুষ রয়েছে আতঙ্কে। অন্যদিকে রবিবার রাত থেকেই ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে উপকূলীয় জেলা বরগুনায়। রাত 10টার পর থেকে ঝোড়ো হাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। গুমোট আবহাওয়া বিরাজ করছে জেলায়। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয় দিতে বরগুনা জেলায় ৬৪০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলার ৬টি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। খোলা হয়েছে ৩টি কন্ট্রোল রুম। এরই মধ্যে বরগুনায় পানি উন্নয়ন বোর্ড অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ঘূর্ণিঝড়ে বাঁধের সম্ভাব্য ক্ষয়ক্ষতি জরুরি মেরামতের জন্য। সাগরে প্রবল ঢেউ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সোমবার ভোর থেকে আতঙ্কে বাগেরহাট জেলার উপকূলীয় বিভিন্ন খালে ও নদীতে শতাধিক মাছ ধরার ট্রলার আশ্রয় নিয়েছে। সুন্দরবনের ভিতরেও অনেক ট্রলার আশ্রয় নিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আমাদের প্রস্তুতি খুব ভালো মনে হচ্ছে। তারও আমরা আশা করবো যাতে প্রশাসন আরও ভালোভাবে একটু প্রস্তুতি নেয়, যাতে আমাদের ক্ষয়ক্ষতি না হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বন্দরে অবস্থানরত 11টি বাণিজ্যিক জাহাজ ও অভ্যন্তরীণ নৌযানগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সোমবার দুপুরে বন্দরের প্রশাসনিক ভবনের সভা কক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ একটি প্রস্তুতিমূলক সভা করে। এতে অংশ নেন বন্দরের সব দপ্তরের প্রধানরা। এছাড়া মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার 6টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 103টি আশ্রয় কেন্দ্র রয়েছে প্রস্তুত। বন্দরের মেডিকেল ডিপার্টমেন্ট 24 ঘন্টার জন্য 24 ঘন্টা নোটিশ রাখা হয়েছে। হাসপাতালে ডাক্তার এবং নার্সরা 25 তারিখ থেকে স্কুলটা রেডি থাকবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। যারা আশ্রয়স্থলে আসবেন বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ এবং অন্যান্য সহায়তা প্রদান করা হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চলতি বছরের 17 থেকে 22 জুলাই সৌদি আরবে শুরু হতে যাওয়া পবিত্র হজে এবার 45,000 বিদেশি মুসল্লি যোগ দেওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। করোনা মহামারীর কারণে গেল বছর বিদেশি মুসল্লিদের হজে যাওয়ার অনুমতি দেয়নি সৌদি আরব। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিদেশি 45,000 ও সৌদির 15,000 সহ মোট 60,000 মুসল্লি এবারের হজে যোগ দিতে পারবেন। আর এই কারণে 17 মে থেকে আন্তর্জাতিক ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। তবে এবারের হজে অংশগ্রহণকারীদের জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। হজে যেতে হলে মুসল্লিদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। হজে যাওয়ার অন্তত 6 মাস আগে অসুস্থতার কারণে হাসপাতালে ছিল এমন কাউকে ভিসা দেওয়া হবে না। সেই সাথে করোনা টিকার 2 ডোজই নিতে হবে। এছাড়া হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে 3 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বিদেশি মুসল্লিদের। আগামী জুলাই মাসের মাঝামাঝি নাগাদ 4টি সংসদীয় আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আসনগুলো হলো লক্ষ্মীপুর 2, সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লা 5। কমিশন বৈঠকের পর সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার জানান 2 জুন এসব আসনে নির্বাচনের তারিখ ঠিক করা হবে। তিনি জানান ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখও ঠিক করা হবে 2 জুন। যেহেতু সরকার লকডাউন 30 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে এবং মিড জুলাইতে যদি এই জাতীয় সংসদের এই 4টি আসনে উপনির্বাচন করতে হয় তাহলে যথেষ্ট পরিমাণে সময় আছে। যেইটুকু সময় দেওয়া দরকার সেটি 2 জুনে। এই জন্য মাননীয় কমিশনারবৃন্দ একমত হয়েছেন যে আমরা 2 তারিখে বসেই সিদ্ধান্ত নেব মিড জুলাইয়ের কোন তারিখে আমরা ইলেকশন করব। মে মাসের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এদিকে মে মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি হয়।
অন্যদিকে একই দাবিতে ভৈরবের দুর্জয় মোড়ে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করে বিভিন্ন স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিনাজপুর রংপুর মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সোমবার বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরভিটা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ জানায়, আমির হামজা ওয়াজ মাহফিলের নামে ইসলামের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে ছড়ানো তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদী উস্কানিমূলক। সম্প্রতি নাশকতার মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু হলে আত্মগোপনে চলে যান আমির হামজা। তার বিরুদ্ধে কাউন্টার টেরোরিজম ইউনিটে তদন্তাধীন একটি মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মুফতি আমির হামজা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। সমুদ্র সৈকত কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ চালু হচ্ছে আগামী বছর। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে মিয়ানমারের সীমান্তের ঘুমধুম পর্যন্ত রেললাইনের কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। 128 কিলোমিটার রেলপথের প্রায় 60% কাজ শেষ। প্রকল্পটি বাস্তবায়িত হলে মিয়ানমার, চীন সহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত হবে বাংলাদেশ। তৈরি হবে 27টি দেশের সঙ্গে রেল নেটওয়ার্ক। দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2022 সালের জুনে। রেললাইন তৈরির জন্য মাটি ভরাট কাজের অগ্রগতি 70%। প্রকল্পের 9টি স্টেশন বিল্ডিং এর মধ্যে 5টির নির্মাণ কাজ হয়েছে 20%। 39টি ব্রিজের মধ্যে 30টির কাজ হয়েছে 80%। সর্বাধুনিক স্টেশন আইকনিক বিল্ডিং এর কাজ শেষ হয়েছে 20%। বনাঞ্চলের ভেতরে হাতিসহ বন্যপ্রাণী চলাচলে 2টি আন্ডারপাসের কাজও শেষ। যানজটের যে একটা সমস্যা ছিল, এই সমস্যাটা অনেকাংশে লাঘব হবে। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত যাব, হয়তোবা এটা আমাদের জন্য, কক্সবাজারের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। মেগা এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,035 কোটি টাকা। 128 কিলোমিটার রেলপথের 9টি স্টেশনে থাকবে কম্পিউটার বেসড ইন্টারলক সিগন্যাল সিস্টেম ও ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর উপর নির্মাণ করা হচ্ছে 3টি বড় সেতু। ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়ে গেছে এবং আমরা আশা করছি আমাদের যে প্রকল্পের টাইম আছে, সময় আছে শেষ করে, তার মধ্যে আমরা শেষ করতে পারবো। অগ্রাধিকার প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ করার জন্য কিন্তু আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এখানে কাজ চলমান রেখেছি। 2011 সালের 3 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল লাইনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 22 সালে আমরা ট্রেন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এখানে হাজির হবেন। এর চেয়ে বড় পাওনা কক্সবাজারবাসীর জন্য আর কিছু নেই। যাতায়াত ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে কক্সবাজারে পর্যটকের আগমন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি বিদেশিরাও কক্সবাজার ছুটে আসবে। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার আশা রেলপথ মন্ত্রীর। কোনো কারণে এটা সম্ভব না হয় তাহলে আমরা ডিসেম্বর পর্যন্ত হাতে রেখেছি। কাজে আশা করছি ঢাকা থেকে যদি কক্সবাজার আমরা ট্রেন আনতে পারি তাহলে বাংলাদেশের সব অঞ্চলের সঙ্গেই এই যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হচ্ছে। প্রকল্পটি শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 11 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে মারা গেছে 4 জন। চট্টগ্রামের আনোয়ারায় বজ্রপাতে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বটতলী ইউনিয়নের গোদারপুল এলাকায় ভোরে বজ্রপাতে মারা গেছেন মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ আবুল কাশেম। তারা বটতলীর পশ্চিম বৈরাইয়া গ্রামের বাসিন্দা এবং দুজনেই রাজমিস্ত্রির কাজ করতেন।
যশোরে মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সিসিটিভির ফুটেজে তাকে হত্যার ঘটনা অনেকটা পরিষ্কার পুলিশের কাছে। নিহতের স্বজনরা জানান, গত ২৬ এপ্রিল যশোরে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয় সাইদুর রহমানকে। ২২ মে তার লাশ পাওয়া যায় যশোর জেনারেল হাসপাতালে। পুলিশ জানায়, অজ্ঞাত হিসেবে লাশটি ফেলে যায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কয়েকজন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মাসুম করিম ও আশরাফুল কবিরকে আটক করা হয়। নির্যাতনের সাথে জড়িত সকলকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভিকটিমের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। অমানবিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে দাবি যাতে আমাদের সুষ্ঠু বিচার করেন, এইভাবে যেন কোনো সন্তানের, কোনো বাবা মার সন্তান খালি না হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পেট্রোল দিয়ে পুড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মইনুল ইসলাম ওরফে কাজল ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার সিলেটের জাফলং সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, ১৩ মে সকালে অভিযুক্ত কাজল নিজ বাড়িতে তার স্ত্রী ডলি বেগমের শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকায় আনার ৫ দিন পর মারা যায় ডলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল জানিয়েছে, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে সে। সিআইডি জানায়, কাজল পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। এদিকে নারায়ণগঞ্জ থেকে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে চোরাই ৩টি পিকআপ ভ্যান। গোয়েন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রের সদস্যরা নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় গাড়ি ছিনতাই করে আসছিল। আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের শোলাচর গ্রামে এই ঘটনা হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শিশু রোমানকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকারের বাড়িতে হামলা করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরজ মেম্বারের সমর্থকরা। হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন ৪ জন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহীর কাটাখালীতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে, আহত অন্তত ১৫ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, ভোরে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে হানিফ পরিবহনের একটি বাসের সাথে আফিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আফিয়া পরিবহন বাসের চালক মারা যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক যাত্রী। রাজশাহী মহানগর মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইট বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে সাতক্ষীরার আশাশুনির মরিচচাপ সেতুটি। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সোমবার সকালে ট্রাকটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রাকের ৪ যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজ দিয়ে ১০ টনের বেশি মালামাল বহনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না ট্রাক চালকরা। সকালে প্রায় ১৮ টন ইট নিয়ে ৩টি ট্রাক সাতক্ষীরার দিকে রওনা দেয়। প্রথম ট্রাকটি পার হয়ে গেলেও দ্বিতীয় ট্রাকটি ওই ব্রিজের মাঝামাঝি যাওয়ার পরই ভেঙে পড়ে। এতে সাতক্ষীরা আশাশুনি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। বন্য হাতির অত্যাচারে অতিষ্ঠ শেরপুরের গাঢ় পাহাড়ের মানুষ। প্রতি বছর ক্ষেতের ফসল খেয়ে সাবার করে তারা। এবার আম কাঁঠালে হানা দিয়েছে তারা, নষ্ট করছে বাড়িঘর গাছপালা। প্রতিহত করতে গেলে ঘটে প্রাণহানি। হাতি তাড়াতে প্রয়োজনীয় উপকরণ ও প্রশাসনের সহযোগিতা চায় ভুক্তভোগীরা। শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবদ্দী উপজেলার ভারত সীমানার পূর্ব পশ্চিম বরাবর গারো পাহাড়। এ পাহাড়ের ১৩,৭২২.১৪ একর বনভূমি ঘিরে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। বছরের পর বছর বন্য হাতির তাণ্ডবে এসব মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। বন্য হাতির সাথে যুদ্ধ করে টিকে থাকাই যেন তাদের নিয়তি। দিনের বেলায় হাতির দল পাহাড়ের ঢালে অপেক্ষা করে সূর্য ডোবার, আর এপাশে মশাল, বাদ্যযন্ত্র, পটকা ফুটিয়ে ভেপু বাজিয়ে হাতি তাড়াতে ব্যস্ত এলাকার মানুষ। এটা আমাদের মশাল, এটার মধ্যে তেল ডাললে এটা আগুন ধরায়া তখন উপর দিকে ঘুরাইলে পর শব্দ করে, শব্দ পায়া তখন হাতি সইরা যায় আর কি। যখন সরে যখন সব দিয়ে আমরা সবাই কাতর যখন দাবার দেই
তখন হাতি দৌড় দেয়। আমরা যাই তুলবার লাগে দৌড়ান দিয়ে আঙ্গুর আর উল্টা লয়ে আমাদের এলাকায় ধান ক্ষেত খায়া ঠিক আছে, মানুষের দৌড়ানি মানে মানুষের ফুল হয়রানি। হ্যাঁ, এটার কোনো পদক্ষেপ আমরা পাইতেছি না। নির্বিচারে গাছ কাটা, পাহাড় খনন করে পাথর উত্তোলনের ফলে গারো পাহাড়ও এখন ক্ষতবিক্ষত। ধ্বংস হয়েছে হাতির আবাসস্থল, বন্ধ হয়ে গেছে পাহাড়ের প্রাকৃতিক পানির ছড়াগুলো, ফলে চরম খাদ্য সংকটে পড়েছে হাতির দল। গতকালকে ঢালুকুনায় কাঁঠাল এবং অনেক বসতি নষ্ট করে গেছে। আবার এই গত রাত্রে আমাদের মিশনের ভিতরেও সিস্টারের ওখানে কাঁঠাল এবং আমাদের মিশনের পুকুরে তার স্নান করে খেয়ে দিয়ে চলে গেছে। এভাবে প্রতি সন্ধ্যায় প্রতি রাত্রে আমাদের আক্রমণ করে। গত 2 দশকে হাতির আক্রমণে নিহত হয়েছে অর্ধ শতাধিক, আহত হয়ে পঙ্গু হয়েছেন শতাধিক মানুষ। বাড়িঘর, ফসল, গাছপালার ক্ষতিতে দিশেহারা স্থানীয়রা। এবছর দেখা যাচ্ছে যে তাদের প্রকোপটা একটু বেশি, যেহেতু আমাদের হাতি না, এগুলো বর্ডার পার হয়ে আসছে। যখন তাদের অতিরিক্ত খাদ্য চাহিদা প্রয়োজন হয় তখনই আমাদের দেশে এরা হানা দেয়। গারো পাহাড়ে বন্য হাতির সমস্যা সমাধানে কাঁটাযুক্ত গাছ রোপণ, এলিফ্যান্ট রেসপন্স টিম, বৈদ্যুতিক বেড়াসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু কাজে আসেনি। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবিকে বল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে কাল থেকে চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের লকডাউন। ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণেই এই অবস্থা, ধারণা বিশেষজ্ঞদের। অর্ধেক যাত্রী নিয়ে 50 দিন পর চালু হলো দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। খুশি যাত্রী, পরিবহন মালিক, শ্রমিকরা। ফেরিতে কমেছে যাত্রীদের চাপ। নীতিহীন অবস্থানের কারণে পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। ফখরুলের মন্তব্য, পাসপোর্টের সাথে বিশ্ব রাজনীতির সম্পর্ক নেই বললেন কাদের। ঘূর্ণিঝড় ইয়াস বুধবার আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, রাজধানীতে দমকা হাওয়া সহ বৃষ্টি। এবার হজে 45,000 বিদেশি মুসল্লির যোগ দেওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। যেতে পারবেন 18 থেকে 60 বছর বয়সীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।